আপনি কি জানেন বঙ্গের ইতিহাসের এমন সব অজানা অধ্যায় যা যদি জানতেন তাহলে আজ নিজের শিকড় নিয়ে আরো গর্ববোধ করতেন? জানেন কি কলকাতার জন্ম কাহিনী আসলে চাণক্যের নয়? জানেন কি পুন্ড্রনগরের ধ্বংসস্তূপে লুকিয়ে আছে রোমান বণিকদের ছোঁয়া? জানেন কি বেহুলা লক্ষিন্দরের কাহিনী কেবল পৌরাণিক নয়, বরং নারীর লড়াইয়ের এক নিঃশব্দ দলিল? হ্যাঁ, সত্য বচনে আজ আমি উন্মোচন করব সেই সব হারিয়ে যাওয়া লুপ্ত বীরেদের গল্প, অজানা জনপদ, নদীতে ডুবে যাওয়া সভ্যতা আর লোককথায় হারিয়ে যাওয়া বাঙালির আসল পরিচয়। থাকুন সঙ্গে, কারণ এই ভিডিওর পর আপনি নিজেকে আর আগের মতো ভাবতে পারবেন না। চলুন প্রথম অধ্যায়ে আলোচনা করব লুপ্ত বর্ণের প্রহরী, মহাস্তূপ ও চাম্বা শিলালিপি নিয়ে। প্রথম অধ্যায়ে আমি যে গল্পটা আনছি তা সপ্তম শতকের বঙ্গকে নতুন আলোয় চেনে। 1955 সালে বরিশালের কাছে সন্ধান পাওয়া যায় একটি বৌদ্ধ মহাস্তূপের ধ্বংসাবশেষ। সেখানে একটি শিলালিপিতে উল্লেখিত ছিল সামন্ত দেব নামে এক শাসক, তার রাজ্য পাটেরও সেখানে বিবরণ মেলে। সপ্তম শতকের চাম্বা শিলালিপি এবং পাল রাজ্যের পূর্বসূরিদের শাসকের নাম এই অঞ্চলের রাজনৈতিক স্বাতন্ত্র্যকে প্রমাণ করে। দ্য জার্নাল অফ এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল ভলিউম 24 1956-এ প্রকাশিত প্রতিবেদনে ওই শিলালিপি এবং স্তূপের বর্ণনা অনুযায়ী জানা যায় বঙ্গের দক্ষিণ পশ্চিমাংশে একসময় শক্তিশালী বৌদ্ধ সামন্ত রাজ্য বিদ্যমান ছিল। ভারতের প্রাচীন শাসন কাঠামোর এই স্তরটা আজও সেই পাঠ্যপুস্তকে কিন্তু অনুল্লেখিত রয়ে গেছে। চলুন নেক্সট চ্যাপ্টার আলোচনা করব নারীদের ইতিহাস, নারী ভাবদেবী এবং বেহুলার আসল কাহিনী। বঙ্গের ইতিহাসে নারী শক্তি, তার উজ্জ্বল উপস্থিতি প্রায় একটা ছাওয়ার মধ্যে ঢাকা পড়ে গেছে। ত্রিপুরার রাজকুমারী রানী ভাবদেবীর নাম পাওয়া যায় রাজতরঙ্গিনীতে। তিনি 9 শতকে দক্ষিণ পূর্ব বঙ্গের শাসন কাজ পরিচালনা করেছিলেন। একইভাবে মধ্যযুগীয় মঙ্গল কাব্যে বেহুলা লক্ষিন্দরের কাহিনীর নেপথ্যে যে আসল সামাজিক আন্দোলন এবং নারী অধিকার প্রতিষ্ঠার রূপকথা লুকিয়ে আছে তার প্রমাণ পাওয়া যায় বেহুলা অ্যান্ড মনসা ট্র্যাডিশন, আ সোসাইটি কালচারাল স্টাডি, ইউনিভার্সিটি অফ ক্যালকাটা 1984 একটা গবেষণাপত্র। সেখানে বলা হয়েছে বেহুলা কেবল পৌরাণিক চরিত্র নয়, তিনি এক সময়কার বৈধব্য প্রথার বিরুদ্ধে রুখে দাঁড়ানো নারীর এক প্রতীক। চ্যাপ্টার 3-তে আলোচনা করব বিদ্রোহের বীজ, চুয়ার বিদ্রোহ এবং স্থানীয় নায়করা। দেখুন, বাঙালির স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে পলাশির যুদ্ধ এবং 1857 সালের সিপাহী বিদ্রোহের চর্চা হয়, কিন্তু 1799 সালে চুয়ার বিদ্রোহ বহুদিন ধরে অন্ধকারে রয়ে গেছে। পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ার চুয়ারা নামে পরিচিত উপজাতীয় জনগোষ্ঠী ব্রিটিশ রাজস্ব নীতির বিরুদ্ধে যে রক্তক্ষয়ী আন্দোলন করেছিলেন তা একেবারে বলা যায় নজিরবিহীন। মেদিনীপুর গেজেটিয়ার 1904 সেখানে লেখা আছে, দিস ওয়াজ নো মিয়ার ডিকয়েটি বাট আ পিপলস রাইজিং এগেনস্ট দ্য কলোনিয়াল রুল, অর্থাৎ এটা ডাকাতি নয়, প্রকৃতপক্ষে গণবিদ্রোহ। স্থানীয় নেতাদের নাম যেমন দুর্গাচরণ মাহাতো ও রঘুনাথ সিং এর ভূমিকা এখানে কিন্তু ভীষণভাবে উল্লেখিত রয়েছে। এবার চ্যাপ্টার 4-এ আলোচনা করব নদীর বুকে গড়া সভ্যতা পুন্ড্রনগর এবং তার রহস্য। প্রায় ধূলিসাৎ হয়ে যাওয়া উত্তরবঙ্গের মহাস্তনগর প্রাচীন পুন্ড্রনগরের রাজধানী ছিল। 1931 সালে খনন কার্যে পাওয়া যায় প্রায় 2500 পুরনো 500টি বৌদ্ধ, হিন্দু ও জৈন শিলালিপি এবং মূর্তি। এপিগ্রাফিয়া ইন্ডিকা ভলিউম 20 1933 অনুযায়ী জানা যায় সেখানকার রাজা ভট্টদেব পুন্ড্রবর্ধনের উন্নয়নে যে প্রশাসনিক এবং অর্থনৈতিক নীতি প্রবর্তন করেন তা সমকালীন মগধের সমতুল্য। অথচ এই কাহিনী আজও আমাদের সাধারণ পাঠ্যক্রমে অনুপস্থিত রয়েছে। আজও যদি আপনারা পুরুলিয়ায় যান সেখানে তার রাজত্বের কিন্তু ধ্বংসাবশেষ দেখতে পাবেন। চলুন চ্যাপ্টার 5-এ আলোচনা করব কলকাতার জন্মকথা,
এবং ব্রজলাল চক্রবর্তীর দলিল। কলকাতার জন্ম 1690 সালে। জব চার্নকের আগেও একটা সমৃদ্ধ জনপদ ছিল, যা প্রমাণিত হয় ব্রজলাল চক্রবর্তীর সংকলিত দলিলপত্রে। দ্য ফরগটন ক্যালকাটা ম্যানুস্ক্রিপ্টস, কলকাতা আর্কাইভস 1949-এ যে দলিল, সেই দলিলের মধ্যে পাওয়া যায় এবং সেখানে উল্লেখযোগ্যভাবে জানা যায় যে জব চার্নককে স্থানীয় এক জমিদার সুতানু ঘোষ কলকাতায় বসতি স্থাপনের অনুমতি দেন। এই তথ্য চিরাচরিত ব্রিটিশ কেন্দ্রিক ফাউন্ডার অফ ক্যালকাটা ধারণাকে প্রশ্ন তুলে দিয়েছে। চলুন চ্যাপ্টার 6-এ আলোচনা করব লোক সংস্কৃতি এবং বিদ্রোহের সুর, কবিয়াল এবং বাউলদের কাহিনী। বঙ্গের লোক সংস্কৃতিতে যে বিপ্লবী ভাবনা কাজ করেছে তা নিয়ে তেমন কোনো আলোচনাই হয় না। বিশেষ করে 19 শতকের কবিয়াল কেশবচন্দ্র এবং 20 শতকের বাউল শাহ আব্দুল করিমের গানগুলো সামাজিক অসাম্য, জমিদার প্রথার বিরুদ্ধে প্রতিবাদ স্পষ্ট করে দেয়। ফোক প্রোটেস্ট ইন বেঙ্গল, সংস অ্যান্ড স্ট্রাগলস, বিশ্বভারতী রিসার্চ সিরিজ 1992-তে কিন্তু বিশদভাবে সেখানে ব্যাখ্যা করা আছে। চলুন এবার নিয়ে যাব আপনাদের পূর্ববঙ্গের কিছু অচেনা শহর এবং জাহাজ নির্মাণ শিল্প। ঠিকই শুনেছেন, চ্যাপ্টার 7-এ আলোচনা করব। নারায়ণগঞ্জ এবং চট্টগ্রামে 17 শতকে গড়ে ওঠা জাহাজ নির্মাণ শিল্প উপমহাদেশের মধ্যে অন্যতম বৃহৎ শিল্প ছিল। ইস্ট ইন্ডিয়া কোম্পানি রেকর্ডস, মেরিন ডিপার্টমেন্ট 1657 to 1699, যেখানে দেখা গেছে চট্টগ্রামে নির্মিত জাহাজই ইউরোপে রপ্তানি হতো এবং এর সঙ্গে হাজারো বাঙালি শ্রমিক ও কারিগর আজকে বিস্তৃতির অতলতলে তলিয়ে গেছে। এই অজানা অধ্যায়গুলো থেকে স্পষ্ট যে বঙ্গের ইতিহাস শুধু কলকাতা ও নবাব ইস্ট ইন্ডিয়া কোম্পানি কেন্দ্রিক নয়, বরং গ্রামাঞ্চলের অজানা বিদ্রোহ, প্রাচীন সভ্যতা, নারীদের অবদান মিলে তৈরি হয়েছে এক সমৃদ্ধ বৈচিত্র্যময় ইতিহাস। এই ইতিহাস খুঁজে আনাই আমাদের দায়িত্ব। এই সব দলিল ও প্রমাণগুলো আমাদের শেখায় বাঙালির সংস্কৃতি এবং আত্মপরিচয় বহুস্তরীয় এবং গভীর। চলুন চ্যাপ্টার 8 আলোচনা করব শিক্ষা আন্দোলনের নেপথ্য নায়ক কৃষ্ণকান্ত হালদার এবং তার গ্রামীণ বিদ্যালয়। বঙ্গের শিক্ষা আন্দোলনের ইতিহাসে আমরা বারবার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলি, কিন্তু এর আগে পরে আরও অনেক গ্রামীণ শিক্ষক এবং সমাজ সংস্কারক আন্দোলনের ভিত গড়েছিলেন। দক্ষিণ 24 পরগনার কৃষ্ণকান্ত হালদার এ ব্যাপারে নাম কিন্তু ভীষণভাবে উল্লেখ করা যায়। তার স্থাপিত লোকাল শিক্ষা সমিতি 1874 সালের 100-রও বেশি গ্রামের বালক বালিকাদের জন্য এই বিদ্যালয় গড়ে তোলা হয়। দ্য স্কুলিং অফ রুরাল বেঙ্গল, বেঙ্গল এডুকেশন রিপোর্টস 1878-এ তার কাজের মূল্যায়ন পাওয়া যায়। তিনি প্রমাণ করেছিলেন শিক্ষা শহুরে অভিজাতদের সম্পত্তি নয়, সবার অধিকার। এবার চ্যাপ্টার 9-এ আসি, মুদ্রার উল্টোপিঠ, চন্দ্রকেতুগড় এবং প্রাচীন সমুদ্র বাণিজ্য। দেখুন, কলকাতার অদূরে চন্দ্রকেতুগড়ে যে প্রাচীন সভ্যতার চিহ্ন পাওয়া গেছে তা এক কথায় অভূতপূর্ব বলা যায়, মানে বাণিজ্য নগরীর গল্প বলা চলে। 1957 সালে ভারতীয় প্রত্নতাত্ত্বিক সর্বেক্ষণে প্রকাশিত নিবেদন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া রিপোর্টস 1957, যেখানে চন্দ্রকেতুগড় থেকে রোমান মুদ্রা, শিলমোহর এবং কাঁচ পত্র পাওয়া গেছে, যা প্রমাণ করে বঙ্গ প্রায় 2000 বছর আগে রোমের সাথে সামুদ্রিক পথে বাণিজ্য করত। অথচ এই কাহিনী এখনো আমাদের ইতিহাসের পাতায় 2 লাইনের বেশি নেই। চ্যাপ্টার 10-এ আলোচনা করব বিপ্লবের অজানা দলিল, গোপন পত্রিকা এবং বিপ্লবী যে প্রকাশনা বা মুদ্রণালয়। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময়, মানে 1905 থেকে 11, বিপ্লবীরা যে গোপন মুদ্রণালয় এবং সংবাদপত্র পরিচালনা করত তাদের অনেকেই ধরা পড়ে যাননি। কলকাতার কলেজ স্ট্রিটের একটি পুরনো দোতলা বাড়ির আড়ালে ছিল এমন একটা মুদ্রণ যন্ত্র যেখান থেকে যুগান্তর ও বন্দে মাতরম এই বিশেষ সংখ্যাগুলো ছাপা হতো। ইন্ডিয়ান রেভলিউশনারি প্রেস, আ হিডেন হিস্ট্রি, কলকাতা প্রেস আর্কাইভ 1972 থেকে পাওয়া গেছে, যেটা প্রায় বিস্তৃতির
মোড়ায় চলে গেছে। চলুন চ্যাপ্টার 11-তে আলোচনা করব নদীর স্রোতে ভেসে যাওয়া জনপদ, গয়া এবং হাওড়ার গ্রামগুলো। গঙ্গা, পদ্মা, ব্রহ্মপুত্রের অববাহিকার নদীর ভাঙনে বিলীন হয়ে যাওয়া অসংখ্য জনপদ আমাদের ইতিহাসের অংশ। হুগলির গয়ায় এবং হাওড়ার পল্লী অঞ্চলের বহু প্রাচীন গ্রাম এবং তাদের মন্দির, মঠ নদীর স্রোতে ভেসে হারিয়ে গেছে। 1994 সালে রিভার অ্যান্ড লস্ট সিভিলাইজেশন বেঙ্গল নামে এক গবেষণায় বলা হয়েছে, প্রতিটি নদী ভাঙনের সঙ্গে শুধু জনপদ নয়, অজস্র অমূল্য ইতিহাসও ডুবে গেছে। এই দলিলগুলো নতুন করে খোঁজা ভীষণ জরুরি। বঙ্গের ইতিহাস শুধুমাত্র বড় শহরের রাজপ্রাসাদের বা ইংরেজের গল্প নয়। প্রাচীন জনপদ, নারী পুরুষের সংগ্রাম, শ্রমিকদের ঘামে ভেজা জাহাজঘাট, কবিয়ালের জবানবন্দি, শিক্ষকের খাতা, সব মিলিয়ে এই মাটি যেন হাজারো গল্পের একটা শপথনামা বলা যায়। এই লুপ্ত ইতিহাস আমাদের চেনায় বাঙালি কখনো পরাজিত হয়নি। সে বারবার শিকড় খুঁড়ে বার করেছে নিজের পরিচয়। এই সব দলিল ও প্রমাণ একটাই কথা বলে, আমাদের ইতিহাস শুধু অতীত নয়, ভবিষ্যতেরও দিশারি। এই অজানা অধ্যায়গুলোকে জানানো মানে নতুন প্রজন্মের সামনে আত্মসম্মান এবং আশা জাগিয়ে তোলা। আমাদের দায়িত্ব শুধু স্মরণ করা নয়, তাকে সংরক্ষণ করা। আজ যখন আমরা নতুন করে নিজেদের সংস্কৃতি, ইতিহাসকে জানার চেষ্টা করি, তখন এই সব গল্পই আমাদের বলে বাঙালি মানেই সম্ভাবনা, বাঙালি মানেই স্বপ্ন, বাঙালি মানেই ইতিহাসের পথ চলা। চলুন নেক্সট চ্যাপ্টারে ফিরে যাব, বাঙালির শেকড়। আমাদের এই যে দীর্ঘকালীন আলোচনার শেষে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু থেকে যায়, আমরা কি সত্যি জানি আমাদের নিজেদের ইতিহাস? আমাদের পাঠ্যপুস্তক, সংবাদ মাধ্যম, সামাজিক আলোচনায় যেসব ঘটনা আসে, তার বাইরেও যে এক সুবিশাল ইতিহাস লুকিয়ে আছে, কজন জানি? বাঙালি শুধু কবিতা, গান, বিপ্লবের জন্যই পরিচিত নয়, তার পরিচয় লুকিয়ে আছে মাটির ভেতরে ঘুমিয়ে থাকা শিলালিপি, নদীতে ডুবিয়ে যাওয়া মন্দির, বাউল গানের বাণী আর গ্রামগঞ্জের লোককথায়। এই ইতিহাস আমাদের শিখিয়েছে বাঙালির শেকড় কখনো হারায় না। যতই ভাঙনি আসুক, যতই বিস্তৃতি হোক, শিকড়ে ফিরে আসবেই। তাই আজকের প্রজন্মের কাছে আমার অনুরোধ, নিজের শিকড়কে জানতে শিখুন। গ্রামের মেলায়, পুরনো জেলাগুলো খোঁজে, লোকগানে, বয়স্ক মানুষের গল্পে যে ইতিহাস লুকিয়ে আছে তা শুনুন, লিখে রাখুন। আমাদের জানা ইতিহাসে যে শূন্যতা তৈরি হয়েছে তা কিন্তু পূরণ করতে হবে আমাদেরকেই। কারণ আমাদের ইতিহাস যত গভীর হবে, আমাদের আত্মপরিচয়ও তত দৃঢ় হবে। দেখুন, আশা এবং সম্ভাবনার দিগন্তে যত অজানা গল্প সামনে আসবে, ততই আমাদের মধ্যে নতুন করে আশা জন্মাবে। আমাদের এই বঙ্গভূমি যে কেবল শোষণ আর দুঃখকথার ইতিহাস নয়, বরং এই মাটি থেকে জন্ম নেওয়া অজস্র সাহসী মানুষের সংগ্রাম আর সৃষ্টির ইতিহাস। সেটাই কিন্তু আজকে মনে করিয়ে দেয় এই লুপ্ত অধ্যায়গুলোর মধ্যে। তাই নতুন করে ইতিহাস লিখুন, নতুন করে শিকড় খুঁজুন, নিজের শহর, গ্রাম আর পরিবারের অজানা গল্পগুলোকেও তুলে নিয়ে আসুন আলোর মধ্যে। এই বাঙালি একদিন প্রমাণ করবে তার ইতিহাস কোনো পাঠ্যপুস্তক নয়, তার ইতিহাস এক জীবন্ত স্বপ্ন, যা তাকে বারবার পথ দেখাবে। স্বপ্নের বীজ বোনা, ইতিহাস থেকে ভবিষ্যতের দিকে। আজ আমি যে কাহিনীগুলো নিয়ে আপনার সাথে আলোচনা করলাম, যেগুলোকে তুলে নিয়ে আসার চেষ্টা করলাম, সেগুলো আসলে ইতিহাসের এক একটা বীজ। এই বীজগুলো যুগের পর যুগ মাটির নিচে ঘুমিয়েছিল। আজকের প্রজন্মের দায়িত্ব সেই বীজগুলোকে জল দেওয়া, আলো দেওয়া। কিন্তু কেন জরুরি এই অজানা ইতিহাস জানা? কারণ একটি জাতির আত্মবিশ্বাস আসে তার শিকড় থেকে। একটি সমাজ যত বেশি নিজের অতীত জানে, সে তত নিজের অধিকার, নিজের ভবিষ্যৎ নিয়ে সচেতন হন। আমরা আজ যদি শিখতে পারি যে আমাদের মাটি থেকে উঠে আসা গোপন বীরেরা একদিন সমুদ্রে পাড়ি দিয়েছিল, বিদ্রোহ করেছিল, আলোয় শিক্ষার আলো জ্বালিয়েছিল,
তবে আমরাও শিখব কিন্তু দাঁড়াতে, ঘুরে দাঁড়াতে। এই অজানা গল্পগুলোই আসলে আমাদের বলে আমাদের পরিচয় কোনোভাবে বাইরের শাসকের হাতে লেখা নয়। এই পরিচয় গড়ে তুলেছেন সেই সব অখ্যাত মানুষজন যাদের নাম কোনো শহরের রাস্তার পাশে শিলালিপি হয়ে ওঠেনি, যাদের নামে কোনো রাস্তা গড়ে ওঠেনি, কিন্তু যাদের শ্রম, সাহস আর স্বপ্নের জোরে এই মাটি বেঁচে আছে। তাই আজ আপনাদের কাছে আমি প্রশ্ন রেখে যাচ্ছি, আপনার নিজের গ্রাম বা পাড়ায় এমন কোনো গল্প যদি লুকিয়ে আছে যা কেউ শোনেনি, এমন কোনো মন্দির, জাহাজঘাট, বটগাছ, শিলালিপি, কোনো প্রাচীন লোকগান যার পেছনে লুকিয়ে আছে অজানা ইতিহাস যদি থাকে, লিখে রাখুন, ছবি তুলুন, বয়স্কদের মুখে শোনা গল্পগুলো জেনে রাখুন। কারণ ইতিহাস কখনো হারায় না, হারায় শুধু যারা মনে রাখে না। আজকের এই আলোচনা শেষে আমি অবশ্যই আশাবাদী, এই ভিডিও দেখে হয়তো কিছু মানুষ তাদের শিকড়কে খুঁজতে বেরোবেন, হয়তো কারোর হাত থেকে হারিয়ে যাওয়া কোনো অধ্যায় আবার খুঁজে পাওয়া যাবে। আমি চাই, আমরা সবাই চাই, এই মাটি থেকে আরও অনেক গল্প উঠে আসুক। নতুন প্রজন্ম ইতিহাসকে শুধু মুখস্থ করে নয়, বাঁচিয়ে রাখার দায়িত্ব নিন। কারণ বাঙালি মানেই ইতিহাস, আর ইতিহাস মানেই সম্ভাবনার গল্প। তাই ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন। নমস্কার।